আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। দেশের উত্তর অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি এবং পানি সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিতে সংসদে উপস্থিত হয়ে ঐতিহাসিক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, যে কোনো মূল্যে আমি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা চীনের দ্বারা বাস্তবায়ন করব। জানাবো, বাংলাদেশ থেকে 1 লাখ মেট্রিক টন আলু নিতে চায় ভিয়েতনাম, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বাংলাদেশ থেকে 1 লক্ষ মেট্রিক টন আলু নিতে চায় ভিয়েতনাম। দেশের খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিখাতের গুরুত্ব বিবেচনায় বাজেটে এই খাতে বরাদ্দ আরও বাড়ানো উচিত বলে জানিয়েছেন তিনি। এদিকে সাবেক এমপি আশিকা সুলতানা আরও 3 দিনের রিমান্ডে। মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের এমপি আশিকা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তাদের আবেদন শুনে এ আদেশ দেন। এরপর জানাবো, ঢাকার সরকারি 3 হাসপাতালে র্যাবের অভিযান, 13 দালাল গ্রেপ্তার। রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং নিটোর বা পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযানে নারীসহ 13 জন দালালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব 2 এর একটি অভিযানিক দল 3 হাসপাতালে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে এই 13 জন দালালকে আটক করেছে। তারা বিভিন্ন জনগণের কাছ থেকে তারা পয়সা আত্মসাৎ করছিল বলে এমন তথ্য ছিল র্যাবের হাতে। এবং সর্বশেষ জানাবো, ভারতে রাম মন্দিরের অনুদান আত্মসাৎ বিপাকে নরেন্দ্র মোদী। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় সদ্য নির্মিত রাম মন্দিরের কোটি কোটি টাকার অনুদান আত্মসাৎ করেছে নরেন্দ্র মোদী। এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রকাশ্যে আসার পর দেশটির প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার চরম রাজনৈতিক অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছে এই অঞ্চলের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সন্ত্রাসী মূলত ভারতের মুসলিমদেরকে উপেক্ষা করে এই জায়গায় রাম মন্দির নির্মাণ করতে চেয়েছে, অর্থাৎ এই জায়গায় এর আগে বাবরি মসজিদ ছিল, সেটা ভেঙে তারা এই হিন্দুত্ববাদীরা রাম মন্দির নির্মাণ কাজ শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাবেক এমপি আশিকা সুলতানার আরও 3 দিনের রিমান্ড। মিরপুরের মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি আশিকা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদন শুনে আদেশ দেন। আদালত সূত্র থেকে জানা গেছে, 3 দিনের রিমান্ড শেষে আশিকা সুলতানাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আল মামুন। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। এরপর বিজ্ঞ আদালত সবকিছু শুনে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জানা গেছে যে উক্ত
আওয়ামী লীগের নেত্রী তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরপর তিনি গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে তার অবস্থা খুব শোচনীয় পর্যায়ে চলে গেছে। তিনি আসলে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। এই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকেই আত্মগোপনে চলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হচ্ছে না। শেষ পর্যন্ত তারা খুবই বিপজ্জনক এক পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে। এ অবস্থায় আসলে শেষ পর্যন্ত কি হবে সেটি এখন দেখার বিষয়। ঢাকা সরকারি ৩ হাসপাতালে র্যাবের অভিযান, ১৩ দালাল গ্রেপ্তার। রাজধানী শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী হাসপাতালে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও নিটোর বা পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ভ্রাম্যমাণ আদালত আজ সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব ২ এর একটি অভিযানিক দল ৩ হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে র্যাব ২ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান বলেছেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি সেখানে একটি অসাধু দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের বিভিন্নভাবে তারা সেখানে হ্যারাসমেন্ট করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা রোগীদের কাছ থেকে টাকা খেয়ে তারপর হাসপাতালে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে চিকিৎসা নিতে বাধ্য করে, কিংবা এমন এমন জায়গা রয়েছে যে সব জায়গায় তারা ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে শুধুমাত্র টাকা খাওয়ার কথা বলে। তাই এই সব জায়গাগুলোতে ব্যাপক অভিযান চালায় র্যাবের সদস্যরা। অবশেষে অভিযান চালিয়ে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে র্যাবের সদস্যরা। র্যাব জানিয়েছে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হবে। আমরা বলতে চাই এই ধরনের কার্যক্রম বাংলাদেশে চলতে দেয়া হবে না। নতুন সরকার ক্ষমতায় আসার পরই দেশজুড়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আসলে ব্যাপক কার্যক্রম গ্রহণ করতে শুরু করেছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবাইকে এগিয়ে আসার মধ্য দিয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ থেকে ১ লক্ষ মেট্রিক টন আলু নিতে চায় ভিয়েতনাম, বললেন রুহুল কবির রিজভী। ভিয়েতনাম বাংলাদেশ থেকে ১ লক্ষ মেট্রিক টন আলু নিতে আগ্রহী বলে জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা ভিয়েতনামের কাছে এই বিপুল পরিমাণ আলু বিক্রি করতে চাই, কারণ বাংলাদেশের কৃষকরা ন্যায্য দামে আলু বিক্রি করতে পারছে না। তাই ভিয়েতনামের কাছে যদি আমরা আলু রপ্তানি করার সুযোগ পাই সেটি আমাদের জন্য অত্যন্ত ভালো একটি বিষয় হবে বলে জানিয়েছেন তিনি আরও বলেছেন যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান যে বর্তমান সরকারের প্রতি বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে তারেক রহমান বিভিন্নভাবে সারা দেশ জুড়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আরও বিষয়গুলো নিয়ে জানিয়েছেন যে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত এগিয়ে যেতে চাই। তাই বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মতো আরও যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা সব সময় বাংলাদেশ কিভাবে একটি ভালো পজিশনে যেতে পারে তারা সেগুলো নিয়ে খুবই ব্যস্ততার সঙ্গে সময় কাটাচ্ছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বিএনপির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব। তিনি বাংলাদেশের জনগণের জন্য সবসময় কিছু একটা করার সুযোগ খুঁজেন। তাই বর্তমানে ভিয়েতনামে যদি আলু রপ্তানি করা যায় সেটি বাংলাদেশের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং এক্ষেত্রে বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে মূলত সবাই আরও সুন্দরভাবে কার্যক্রম চালাতে পারবে। তাই বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই আগ্রহী। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বর্তমানে যে কার্যক্রমগুলো বিএনপি চালিয়ে যাচ্ছে সেটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। বলা হয়েছে যে অবস্থায় নতুন করে যেন সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হয় সেসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। রুহুল কবির রিজভী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং তার নেতৃত্বে বিএনপি অনেক দুঃসময় পার করেছে। সুতরাং যখন বর্তমান সময় চলমান রয়েছে তখন কিন্তু রুহুল কবির রিজভীর মতো নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির কাছে, আর তাকে সেটা কোনোভাবেই তিনি দেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংসদে প্রধানমন্ত্রী বললেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। দেশের উত্তর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এবং পানি সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। আজ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেছেন। সংসদে অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, ক্রিয়েটিভ ইকোনমি, শিক্ষা এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা চিত্র তুলে ধরেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজশাহী রংপুর বিভাগের সংসদ সদস্য সহ উত্তর অঞ্চলে সাধারণ মানুষের পানি এবং তিস্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। বর্তমান সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সেগুলো বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেছেন যে ভারত তিস্তা নদীর পানি, যখন আমাদের পানি দরকার তখন তারা সেই পানি আটকে রেখে বাংলাদেশের মানুষের উপর যে নির্মম অত্যাচার শুরু করেছে, সেই অত্যাচার আমরা আর হতে দিতে পারি না বলে জানান তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই করব, আর সেটাতে আমাদের চীনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে তারেক রহমান জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে না পারি, জনগণের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটি নস্যাৎ হয়ে যাবে। তাই আমরা অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।